ওয়েলকাম, গুড ইভিনিং। আসুন, বসুন, দেখুন 800 লাল গোলাপ। কেমন আছেন সবাই? এক দেশ ছেড়ে যারা অন্য দেশে যেতে চান এবং সেখানে স্থায়ী অথবা অস্থায়ীভাবে বসবাস করতে চান, তাদের জীবনে সমস্যা, বিড়ম্বনা ও গুরুতর বিপদ নিয়ে আমরা গত 2 পর্বে আলোচনা করেছি। আজও ওই বিষয়ে আমরা কথা বলবো। আমাদের আজকের লাল গোলাপের পর্ব ইমিগ্রান্ট পার্ট 3 ও শেষ পর্ব। মানুষ ইমিগ্রান্ট হতে চাইতে পারে বিভিন্ন কারণে। বিদেশে যদি বেতন বেশি হয় তাহলে মানুষ স্বদেশ ছেড়ে যেতে চায়। ঊনবিংশ শতাব্দীতে ইউএসএ বা আমেরিকা যখন অর্থনৈতিক উন্নতি করছিল তখন ইউরোপ থেকে অনেকেই সেখানে চলে যায়। আবার বিংশ শতাব্দীতে কানাডা, ইউরোপের কিছু দেশ, মিডল ইস্টের কিছু দেশ এবং অস্ট্রেলিয়া যখন উন্নতি করছিল তখন সেখানে অনেকে চলে যায়। দারিদ্র্য থেকে মুক্তির আশা ছাড়াও অন্যান্য কারণে মানুষ প্রবাসী হতে পারে, যেমন ঘন ঘন বন্যা, খরা, দুর্ভিক্ষ প্রভৃতি প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য মানুষ স্বদেশ ছেড়ে যায়। ভালো আবহাওয়া এবং ভালো শিক্ষার সুযোগও হতে পারে ইমিগ্রেশনের কারণ। যেমন শীতপ্রধান দেশ ব্রিটেন থেকে অনেকে চলে যায় স্পেন ও ইটালির গরম অংশে। শীতের দেশ কানাডার মানুষ যায় যুক্তরাষ্ট্রের গরম অঙ্গরাজ্য ফ্লোরিডা ও টেক্সাসে। ভালো শিক্ষার জন্য মানুষ যেতে চায় ব্রিটেন ও আমেরিকাতে। 500 বছর আগে ইউরোপিয়ানরা শুনত ইন্ডিয়ার কথা, যেখানে পাওয়া যায় বছর জুড়ে আলো, অফুরন্ত পানি এবং ধান, গম, শাক সবজি, ফলমূল, মশলা ইত্যাদি। তখন ইউরোপিয়ানরা আসতে চাইতো ইন্ডিয়াতে, কিন্তু এখন এই উপমহাদেশের মানুষ যেতে চায় ইউরোপ, আমেরিকা ও মিডল ইস্টে। সাদা চামড়ার মানুষরা আমেরিকার আদি অধিবাসীদের নাম দিয়েছিল রেড ইন্ডিয়ান। সেই রেড ইন্ডিয়ানরা এখন প্রায় নিশ্চিহ্ন হয়ে গিয়েছে ইউরোপিয়ান ইমিগ্রান্টদের হাতে। যদিও নতুন আমেরিকা ইমিগ্রান্টদের নিয়ে তৈরি হয়েছে এবং এখনও পর্যন্ত প্রতি বছরই বিভিন্ন দেশ থেকে, এমনকি বাংলাদেশ থেকেও ইমিগ্রান্ট নিচ্ছে, তবুও আমেরিকায় অবৈধ ইমিগ্রান্টরা খুবই বিপদে আছেন। তারপরেও অনেকেই বিদেশে যেতে চায়। এর প্রধান কারণ হলো সেখানে বিভিন্ন দেশে চাকরি এবং আয়ের সুযোগ সম্ভাবনা। কিন্তু এই ধরনের বিদেশ যাত্রার জন্য তাদের অনেক বড় মাশুল দিতে হতে পারে। অবৈধভাবে বিদেশে গেলে পুলিশের হাতে ধরা পড়ে যাওয়ার দুর্ভাবনা সবসময় তাদের থাকে। আমেরিকায় বাংলাদেশি ইমিগ্রান্টদের বিষয়ে আলোচনার জন্য আজ এখানে উপস্থিত আছেন সাবেক এমপি মিস্টার এম শাহিন এবং সফটওয়্যার ইঞ্জিনিয়ার মিস্টার এম দেলোয়ার হোসেন। মিস্টার এম শাহিন, আপনি আমেরিকাতে বহু বছর আগে গিয়েছিলেন, তারপর দেশেও ফিরে এসেছেন। এখানে আপনি কুলাউড়া থেকে এমপি নির্বাচিত হয়েছিলেন 2001 সালে। আর ওখানে নিউ ইয়র্কে আপনি উত্তর আমেরিকার সবচেয়ে বেশি প্রচারিত সাপ্তাহিক ঠিকানা প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন এবং তারপরে ওখান থেকে দর্পণ নামে একটি পত্রিকা বের হয়েছে এবং বাংলাদেশ থেকেও কিন্তু আপনি এই ঠিকানা প্রকাশ করছেন। কিন্তু মূলত এখন আপনি একজন পলিটিশিয়ান, আপনি কুলাউড়াতে কাজ করছেন। আর মিস্টার দেলোয়ার হোসেন, আপনি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে আমেরিকাতে কাজ করতেন, আপনিও দেশে ফিরে এসেছেন। এখানে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়া ছাড়াও এখন আপনি সফটওয়্যার এন্টারপ্রেনিয়রও হয়েছেন। আপনার সঙ্গে কথা বলার আগে আমি জানতে চাচ্ছি, আপনি কেন দেশে ফিরে এলেন? আমি যখন দেখেছি যে আমার প্রয়োজনীয়তা সেখানে নেই, যখন দেখেছি কমিউনিটি হেলদি কমিউনিটি হয়েছে, বড় কমিউনিটি হয়েছে, তখনই আমি ভেবেছি যে আমার একটি নিড আছে, আমার নিজের আসল ঠিকানা আছে এবং সেই ঠিকানায় আমি আসা উচিত। সেখানের মানুষের পাশে থেকে জনকল্যাণমূলক কাজ করা উচিত এবং কুলাউড়াতে, জি, দেশে এবং কুলাউড়ায়। এবং সেখানে এসে আমি সেই 90 দশকের প্রথম থেকে এসে আমি আজ অবধি সেই মানুষের সেবা করছি, পাশাপাশি ঠিকানার এখান থেকে অনেক সহযোগিতা দান করে চলছি। অনেকেই বলেন যে পৃথিবীতে যদি 1 নম্বর শহর হিসেবে চিহ্নিত করতে হয় সেটা হচ্ছে নিউ ইয়র্ক, যেটা কখনোই ঘুমায় না। আপনি সেই শহর ছেড়ে কি করে আপনি অ্যাডজাস্ট করলেন কুলাউড়াতে? কি করলেন সেখানে? পত্রিকা যেমন একটা কমিটমেন্ট থাকে, ঠিক রাজনীতিতেও একটা কমিটমেন্ট থাকে। সেই কমিটমেন্ট যখন আমি করেছি আমার কুলাউড়াবাসীর সঙ্গে, তখন আমি আর পেছনে ফিরে তাকাই নাই। আমি সামনে দেখেছি, সামনে মানুষজনকে দেখেছি, মানুষের জনকল্যাণ দেখেছি। মিস্টার দেলোয়ার হোসেন, আপনি ছিলেন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, এখানে হচ্ছেন সফটওয়্যার এন্টারপ্রেনার। আপনার কোম্পানির নাম ডেলটেক। এই কোম্পানিটা কি করে? বেসিক্যালি ডেলটেক একটা নতুন টেকনোলজি বাংলাদেশে ফার্স্ট টাইম ইন্ট্রোডিউস করে, সেটা হচ্ছে RFID, রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন। এই টেকনোলজি দিয়ে আপনি এনি মুভিং অবজেক্ট অ্যান্ড হিউম্যান বিং আপনি এটাকে আইডেন্টিফাই করতে পারেন।
আমরা অর্থাৎ একটা মানুষ কোথায় যাচ্ছে তার গায়ে যদি একটা ইলেকট্রনিক ট্যাগ বা চিপস মাইক্রোচিপ লাগিয়ে দেওয়া হয়, যেটা আমরা অনেক মুভিতে দেখেছি, সেই জিনিসটাই আপনারা এখানে করছেন। জি, লাইক ইলেকট্রনিক টোল কালেকশন, যে আমাদের দেশে এখন গাড়ি দাঁড় করিয়ে টোল নেওয়া হচ্ছে নগদ টাকায়। ধরুন এই যমুনা সেতুতে এরকম গাড়ির মাঝখানে আমরা একটা উইন্ডশিল্ডে মাইক্রোচিপ লাগিয়ে দিই, সেই মাইক্রোচিপের মেমোরিতে ওইটার অ্যাকাউন্ট নাম্বার থাকে। তাহলে শো শো করে গাড়ি গাড়ি চলন্ত চলে অবস্থায় থামতে হবে না, লেট ইট বি 225 কিলোমিটারসও যদি চলে যায়, আমরা চলন্ত অবস্থায় টোলটা কেটে নিতে পারবো। আচ্ছা আচ্ছা, আপনার এই প্রতিষ্ঠানটি বিদেশে পুরস্কৃত হয়েছে বলে আমি শুনেছি। জি, আমরা বিড অ্যাওয়ার্ডের জন্য নমিনেটেড হয়েছি, প্লাস RFID জার্নালে ডেলটেকের ইন্টারভিউ পাবলিশড হয় অ্যালং উইথ মাই পিকচার। আমেরিকান জার্নালিস্ট বাংলাদেশে এসে ইন্টারভিউ করে, এবং সেটা ওয়ার্ল্ডে বেশ গ্লোবাল অ্যাট্রাকশন আমরা পাই বিজনেসের জন্য, যার ফলে মিডল ইস্ট থেকে ইনক্লুডিং ইন্ডিয়া থেকে অ্যাবাউট 16 ডিফারেন্ট কোম্পানিজ ওরা অ্যাপ্লাই করেছে ডেলটেকের ডিস্ট্রিবিউটরশিপের জন্য। আপনি কেন ফিরে আসলেন তাহলে দেশে? অ্যাকচুয়ালি ইউএসএতে যাওয়ার উদ্দেশ্যটাই ছিল একটা গ্লোবাল এক্সপিরিয়েন্স গেইন করে, তারপর ফাইন্যান্সিয়াল স্ট্রেংথ গেইন করে আমি দেশে ফিরে এসে আমি নিজে সেটাকে ইনভেস্ট করে দেশের টেকনোলজি ইমপ্রুভমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট আমি কন্ট্রিবিউট করব। ধন্যবাদ। আমরা তাদের সঙ্গে পরে কথা বলবো, এখন কিছু তথ্য। ধর্মীয় নির্যাতনের শিকার হলে অনেকে প্রবাসী হয় নিরাপত্তার আশায়। গত শতাব্দীতে 30-এর দশকে ইহুদিদের বিরুদ্ধে জার্মানিতে নির্যাতন শুরু হলে বহু ইহুদি সপরিবারে চলে গিয়েছিল আমেরিকাতে, যেমন গিয়েছিল বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইনের পরিবার। কোনো দেশে যুদ্ধ বেঁধে গেলে তখনও মানুষ প্রাণ বাঁচানোর জন্য প্রবাসী হয়। 1971-এ বাংলাদেশে মুক্তিযুদ্ধের সময়ে অনেকে ইন্ডিয়া, ব্রিটেন ও আমেরিকায় চলে যায়। বাংলাদেশ স্বাধীন হলেও তাদের মধ্যে অনেকেই বিদেশে থেকে যায়। অর্থনৈতিক দুরবস্থা এবং সামাজিক অনিশ্চয়তার কারণে পরবর্তীকালে বাংলাদেশ থেকে বিদেশে পাড়ি দেওয়ার প্রবণতা বেড়ে যায়। বর্তমান যুগে পূর্ব দেশের মানুষ যেতে চায় পশ্চিমে। মিস্টার দেলোয়ার হোসেন, আপনার সঙ্গে যখন প্রথম পরিচয় হয় তখন ইমিগ্রেন্ট বিষয়ে একটি চমৎকার গল্প আপনি বলেছিলেন। দর্শকদের জন্য সেই গল্পটি যদি সংক্ষেপে আপনি বলেন। বাংলাদেশের চিড়িয়াখানা একটা রয়্যাল বেঙ্গল টাইগার ছিল, বেশ খাবারের অভাব এবং সেবা যত্নের অভাব। একটা অপশন দেওয়া হলো কারা কারা দুবাই যেতে চায়। রয়্যাল বেঙ্গল টাইগার সবার আগে হাত তুলে বসলো। হাওয়ার তার লাখ সাপোর্ট করলো, সে দুবাই চলে গেল। দুবাই যাওয়ার পরে প্রথম দিন সকালবেলা খুব সুন্দর একটা প্যাকেজে তাকে কিছু একটা এনে দেওয়া হলো। সে মহা আনন্দে খুশিতে প্যাকেজটা খুলে দেখলো ওর মাঝখানে শুধু ব্যানানা, কলা। বাট এইভাবে দেখলো প্রতিদিনই তাকে শুধু কলাই সার্ভ করছে। একসময় সে খেপে গিয়ে কেয়ারটেকারকে ধরে বসে বলল, এই তুমি কি দেখো না আমি রয়্যাল বেঙ্গল টাইগার, তুমি আমাকে কলা দিচ্ছ কেন? তখন বলল, আমি জানি আপনি বাংলাদেশের রয়্যাল বেঙ্গল টাইগার, কিন্তু আপনি দুবাই এসছেন মাংকির ভিসায়, বানরের ভিসা। বানর কলা খায়, সেই জন্য আপনাকে কলা দেওয়া হচ্ছে। রং ভিসা ক্যাটাগরিতে গেলে যা হয় আর কি। আচ্ছা, এটা কিন্তু একটা বড় সমস্যা দেখা দিয়েছে, বিশেষ করে যারা আমেরিকায় যেতে চাচ্ছেন। আপনি যারা যেতে চায় আমেরিকাতে তাদেরকে কি উপদেশ দেবেন? বারাক ওবামা তার নির্বাচনী প্রচারণের প্রথম অঙ্গীকার করেছিলেন যে হেলথ, চাকুরি, ইমিগ্রেশন, এই বিষয়গুলোকে 100 দিনের যে কর্মসূচি নির্ণয় করেছিলেন সেখানেও অন্তর্ভুক্ত করেছিলেন যে এই বিষয়গুলো সমাধান তিনি প্রথমে করবেন। কিন্তু দুর্ভাগ্য যে বিশ্ব মন্দার কারণে এই বিষয়গুলো সেই সময় থেকে এখন পর্যন্ত গুরুত্ব পায় নাই। বারাক ওবামার প্রেস সেক্রেটারি মিস্টার গিবস, উনি কিছুদিন আগে একটা স্টেটমেন্ট করেছেন যে ডিসেম্বরের মধ্যে এই বিলগুলো পাস করবার চেষ্টা করবেন। এটা চেষ্টা, এই কথাটা বারবার কিন্তু বলা হচ্ছে, কিন্তু রিপাবলিকানের ভয়ে ইনারা করতে পারছেন না। আমরা কিছুক্ষণ আগে খবর পেয়েছি যে মিশিগান, যেখানে নিউ ইয়র্কের পরে সবচেয়ে বেশি বাংলাদেশি বসবাস করেন, ওখান থেকে মিস্টার হাশিম ক্লার্ক, বাংলাদেশি বংশোদ্ভূত, তিনি ডেমোক্রেট দলের পক্ষে হাউস অফ কংগ্রেসে কংগ্রেসম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন। উনি যে নির্বাচিত হলেন, আপনারা কি আশা করছেন যে ওখানে যারা বৈধ এবং অবৈধভাবে আছেন ইমিগ্রেন্টরা, তাদের কোনো লাভ হবে? আমি মনে করি এটা বিশ্ব বাঙালি বা বাংলাদেশি আমরা যারা আছে তাদের জন্য এটা বিশ্ব বিজয়ের মতো একটা বিষয়। কারণ হাউস অফ কংগ্রেসে একজন বাংলাদেশি সদস্য হবে বা হয়েছে, এটা আমাদের ড্রিম ছিল। দেলোয়ার হোসেন, আপনি আমেরিকা থেকে এখানে চলে এসেছেন। আজকে যারা তরুণ সম্প্রদায় আমেরিকা যেতে চাচ্ছে তাদের প্রতি আপনি কি বলবেন? ইউএসএতে যাওয়ার আগে অথবা যে কোনো ওয়েস্টার্ন কান্ট্রিজে যাওয়ার আগে নিজেকে প্রিপেয়ার করা উচিত। কি উদ্দেশ্যে যাচ্ছে, ওখানে কি করবে জীবিকার জন্য, সেটার প্রিপারেশন কিন্তু এখান থেকে নিয়ে যেতে হবে। ওখানে গিয়ে প্রিপেয়ার্ড হওয়ার স্কোপটা খুবই কম, তাহলে সাফার করতে হবে। আমি ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকে বলছি, ইন্টারভিউ, যে কোনো কোম্পানিতে ইন্টারভিউ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট।
সেখানে কমিউনিকেশন স্কিল যদি ভালো না হয়, যেটা বাংলাদেশের ইয়াং ছেলেমেয়েদের মাঝখানে আজকাল অনেক ইমপ্রুভ করেছে, ইন জেনারেল কিন্তু বাংলাদেশে ইংলিশের কমিউনিকেশন স্কিলটা ভেরি পুয়ার। তাহলে ইন্টারভিউটা ভালো করতে হবে, Absolutely. ইংরেজি ভালো জানতে হবে, তারপর অ্যান্ড দেন প্রফেশনাল স্কিল, যেই কাজের জন্য সে উদ্দেশ্যে যাচ্ছে ওখানে, সেটার উপর হি অর শি হ্যাজ টু বি ভেরি গুড। মিস্টার শাহিন, আপনি নিজে এক যুবক হিসেবে আমেরিকায় গিয়েছিলেন, এখনকার যুবকদের জন্য আমেরিকা যাওয়া সম্পর্কে কি উপদেশ আপনি দেবেন? আমি যেমন যখন গিয়েছি উইদাউট টুল উইদাউট শু আই ওয়েন্ট টু আমেরিকা, বাট আমি এই 10 বছরের মাথায় আই বিকেম সামবডি ইন আমেরিকা। আমেরিকার সেই অপরচুনিটিটার সুযোগ আছে। আমি বিশ্বাস করি যদি কারোর স্বপ্ন থাকে এবং সেই স্বপ্নের ওপরে সে যদি নিবন্ধ বা সে যদি কাজকর্ম করে, আমার বিশ্বাস আমেরিকার দুয়ার সবসময় এই বেস্ট প্রফেশনালদের জন্য সবসময় উন্মুক্ত আছে এবং আমেরিকাও এই জন্য সবসময় রেডি। তাকে প্রস্তুত হতে হবে, যোগ্য হতে হবে, যোগ্য এবং হতে হবে। লেগে থাকতে হবে। লেগে থাকতে হবে। আচ্ছা, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ। দুজনকে দুটি লাল গোলাপ শুভেচ্ছা। আপনি ধরুন একটি, থ্যাংক ইউ। এবং আপনার জন্য একটি ধন্যবাদ। এবারে আরো কিছু তথ্য। যে 5টি দেশের শতাংশ হিসেবে সবচেয়ে বেশি বিদেশে জন্ম হওয়া মানুষ বাস করছে, সে দেশগুলো হলো ইউএই বা ইউনাইটেড আরব এমিরেটসে 90%, ওমানে 34%, ইসরায়েলে 31%, আইভরি কোস্টে 29% এবং জর্ডানে 26%। যে 15টি দেশে বাংলাদেশিরা সবচেয়ে বেশি ইমিগ্রান্ট হয়ে কাজ করছে অথবা সেটেল করছে, সে দেশগুলো হলো সৌদি আরব, ইউএই বা ইউনাইটেড আরব এমিরেটস, কাতার, মালয়েশিয়া, সিঙ্গাপুর, আমেরিকা, কানাডা, ব্রিটেন, ফ্রান্স, স্পেন, ইটালি, জার্মানি, অস্ট্রেলিয়া, ইন্ডিয়া ও পাকিস্তান। যে 8টি দেশ ইমিগ্রান্টদের পাঠানো সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা পাচ্ছে, তাদের মধ্যে যথাক্রমে ইন্ডিয়া শীর্ষস্থানে, তারপর ফিলিপিন্স, মেক্সিকো, টার্কি, ইজিপ্ট, মরক্কো, বাংলাদেশ 7ম স্থানে এবং পাকিস্তান 8ম স্থানে। অবাধে চলাচল করার অধিকার মানুষের একটি মৌলিক নাগরিক অধিকার রূপে স্বীকৃত হলেও ওই অধিকার তার দেশের মধ্যেই সীমাবদ্ধ। এক দেশে সীমান্ত পেরিয়ে অন্য দেশে যাওয়ার পূর্ণ অধিকার মানুষের নেই। সীমান্ত মুক্ত করে দেওয়ার আন্দোলনের নেতা জ্যাকব অ্যাপল লিখেছেন, শুধু সীমান্তের অপরদিকে জন্মগ্রহণের জন্য কোনো মানুষের প্রতি ভিন্ন আচরণ কিছুতেই গ্রহণযোগ্য হতে পারে না। বাংলাদেশে চাকরির অভাব, স্বাধীনভাবে রোজগারের সুযোগ খুব কম। বাংলাদেশের মানুষ এখন ফুটপাতের হকার হতে পারবে কিনা সে নিয়েও সন্দেহ দেখা দিয়েছে। তাই প্রতিদিনই বাংলাদেশের মানুষ চেষ্টা করছে অন্য দেশে চলে যেতে। অনেকে ইন্ডিয়া অথবা পাকিস্তান পর্যন্ত যেতে পারলেও আর বেশি দূরে যেতে পারে না। কেউ সেখানে সাধারণ অদক্ষ শ্রমিক রূপে কাজ করে, কেউ জেলে যায়, কেউ নিখোঁজ হয়ে যায়। বাংলাদেশের আনাচে কানাচে থেকে বহু নরনারী ইন্ডিয়া পাকিস্তানে গিয়ে অবৈধ ইমিগ্রান্টের দুঃসহ জীবন কাটাতে বাধ্য হচ্ছে বছরের পর বছর। কিন্তু তাদের এসব ভয়াবহ কাহিনী খুব কমই প্রতিফলিত হয় বাংলাদেশের রাজনীতি, মিডিয়া এবং সাহিত্যে। অনেকে আশা করেন এ বিষয়ে পূর্ণ তথ্য তুলে ধরতে এগিয়ে আসবে সমাজ সচেতন কিছু এনজিও এবং বাংলাদেশ সরকার। আজ এ পর্যন্তই। বিদেশে অবস্থানরত সকল বৈধ অবৈধ ইমিগ্রান্টদের মঙ্গল কামনা করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। থ্যাংক ইউ অ্যান্ড গুড নাইট।